এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপস্থিত আমার সহকর্মী শিক্ষকবৃন্দ এবং উপস্থিত এসএসসি 2025-এর শিক্ষার্থীবৃন্দ সহ অত্র বিদ্যালয়ের স্নেহভাজন শিক্ষার্থীবৃন্দ, আজকের এই অনুষ্ঠানটা মাঝে কিছুটা আবেগ আছে, আমরা সবাই জানি। বিশেষ করে এসএসসি পরীক্ষার্থী যারা আছে তাদের মাঝে কিছুটা আবেগ থাকা স্বাভাবিক, যে এই স্কুলে তারা 5 বছর দীর্ঘ 5 বছর ছিল। এই স্কুল থেকে তাদের আজকে থেকে চলে যেতে হবে এবং তারা জানে, তারা যদি সেটা হৃদয় দিয়ে অনুভব করে তাহলে তাদের মনের মাঝে কিছুটা আক্ষেপ আসাই স্বাভাবিক। কিন্তু বৃহত্তর পরিবেশে যদি বৃহত্তর পরিসরে যদি চিন্তা করা যায়, তারা চিন্তা করে, তাহলে সেখানে আক্ষেপ আসার কথা নয়। কারণ তাদের সামনে একটা ভবিষ্যৎ আছে, তাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করার জন্য, তাদের ভবিষ্যৎ গড়ার জন্যে তারা এই বিদ্যালয় থেকে যেতেই হবে। এবং শুধু তারাই নয়, এই বছর যারা 10-এ আছে তারাও আগামী বছর যাবে। এইভাবে পর্যায়ক্রমে প্রত্যেক শিক্ষার্থীকেই এই বিদ্যালয়ের আসার মানেই হলো যে তাকে একদিন চলে যেতে হবে। যেমন এই যে অনেকেই সুকান্ত ভট্টাচার্যের কবিতাটা আবৃত্তি করেছে, ওই কবিতাটার মানে কিন্তু এটাই যে একটা শিশু যখন পৃথিবীতে জন্ম নেয়, জন্ম নিয়ে যখন কেঁদে ফেলে, তখন সে এই বার্তাটাই দেয় যে আমার জন্য জায়গা দাও। দ্যাট মিনস আমার জন্য জায়গা ছেড়ে দাও, আমি এসে গেছি। অর্থাৎ আর একজনকে, পুরাতন যিনি আছেন তাকে বিদায় নিতে হবে, অর্থাৎ পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তো এইটা এরকম নয়, তারপর ওই কথাটা আমাদের এর কাছাকাছি কবির যে মনোভাব, সেটা আমাদেরকে এইটাই মনে করিয়ে দেয় যে এই বিদ্যালয় থেকে আমরা আজকে বিদায় নিচ্ছি, দ্যাট ইজ আমাদের শিক্ষার্থীরা বিদায় নিচ্ছে। এমন একটা সময় আসবে আমাদের মতো হয়ে গেলে বা আমাদের সাথে বেশি বয়স্ক হয়ে গেলে তাদের এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, সেইটাও তো বিদায়। যাই হোক, তো আমি সেদিকে যাচ্ছি না। আমার কথা হলো যে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য, ভবিষ্যৎ কেরিয়ার করার জন্যে, ভবিষ্যৎ ভালো করার জন্য, দেশের মঙ্গলের জন্য, তাদের নিজের মঙ্গলের জন্য, পরিবারের মঙ্গলের জন্য তারা এই বিদ্যালয় ছেড়ে যদি উচ্চতর শিক্ষার জন্য যায়, তাহলে সেটা আমাদের জন্য মঙ্গল, বিদ্যালয়ের জন্য মঙ্গল, তার নিজের জন্য মঙ্গল। সুতরাং আমরা মনে করব যে এই যাওয়ার মাঝে দুঃখ বেদনা নেই, তার চেয়ে আরও বেশি আনন্দ আছে। কারণ আমার মনে হয় এই যে তারা যতটুকু বড় হয়ে যাচ্ছে, যারা আজকে 6-এ আছে বা 5-এ আছে, তারা কিন্তু মনে মনে আফসোস করতেছে যে আমরাও যদি ওই বিদায় নিতে পারতাম। অর্থাৎ তারাও চায় যে তাড়াতাড়ি বড় হয়ে বিদায় নিতে। তো যাই হোক, তাহলে আজকে তারা এসএসসি পরীক্ষার জন্য বিদায় নিচ্ছে, পরে আবার কলেজ জীবনে যায়ও কিন্তু এরকম বিদায় অনুষ্ঠান তাদের হবে। সুতরাং এই বিদায়ের মাঝে দুঃখের চেয়ে আনন্দই বেশি আছে। যাই হোক, আমি এই দিকটাতে না দেয়া, আমি একটু একাডেমিক সাইডটাতে 2-4টি কথা বলবো, যেগুলো ক্লাসে আমি 2-1 বার বলছি। তো আজকে আবার শেষ মুহূর্তে বলতে চাই, আমি যেহেতু ইংরেজি পড়াই, এই বিষয়টা সম্পর্কে একটু বলতে চাই। এবং বলেছি আমি কয়েকদিন যে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার 2টা বিষয়ের মাঝেই যারা সবগুলো প্রশ্নের উত্তর দেবে তাদের জন্য কিন্তু ফেল করাটা কঠিন। আর যারা প্রশ্নের উত্তর বাদ রেখে আসবে তাদের জন্য ফেল করাটা সহজ হতে পারে। সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে। এখন প্রশ্ন হইল যে সবগুলো প্রশ্নের উত্তর দেওয়া কি সম্ভব এবং কিভাবে সম্ভব, সেটা কিন্তু আমি ক্লাসে 2-1 দিনে আলোচনা করছি, ঠিক আছে না? তারপরেও এই মুহূর্তে আর একটু বলতে চাই যে সবগুলো প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব এইভাবে যে এর মাঝে অবশ্যই কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো একটু সহজগুলো আগে দিলে, কঠিনগুলো পরে দিলে, আর
এখানে কিছু প্রশ্ন আছে যেগুলো এসে টাইপ সিস্টেমের, দ্যাট ইজ রাইটিং, আর কিছু আছে অবজেক্টিভ টাইপ সিস্টেমের। তো এই রাইটিংয়ের যে প্রশ্নগুলো আছে সেগুলো কমন না পড়লেও যাতে উত্তর দেওয়া যায় এবং যাতে উত্তর লেখা হয়। কারণ এক্সামিনাররা, আমি দীর্ঘদিন যাবৎ যেহেতু খাতা দেখি এক্সামিনার, হেড এক্সামিনার ইত্যাদি ছিলাম, সেই সুবাদে বলছি যে যখন এক্সামিনাররা কোনো নাম্বার দেওয়ার সুযোগ পায় না, তখন কিন্তু ওই যে রাইটিং যেগুলো আছে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটাতেই, এই রাইটিংয়ের দিকে নজর দেয় যে রাইটিংগুলো লেখা আছে কিনা। যদি লেখা থাকে তাইলে কিছু না হইলেও সেখানে কিছু নম্বর দেওয়া হয়, দেওয়া তাকে পাস করানোর চেষ্টা করা হয়। ঠিক আছে না? তো সুতরাং এই রাইটিংগুলো কোনো অবস্থাতে বাদ দেওয়া যাবে না। যদি কিছু ভুলভ্রান্তিও হয় তবু উত্তর দিতে হবে। এই চেষ্টাটা সবাই করবে। তো আমি আশা করছি যে ছাত্রছাত্রীরা, যারা পরীক্ষার্থী আছে, তারা যাতে এই কথাটা মনে রাখে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমার আর একটা কথা হলো যে তোমরা বোধহয় জানো যে ইংরেজি ছাড়া অন্যান্য সবগুলো বিষয়ের মাঝেই অবজেক্টিভ আছে, এবং অবজেক্টিভের পরীক্ষাটা কিন্তু এসআই টাইপের আগে হয়ে যায়। আর অবজেক্টিভের জন্য সময় হইল 30 মিনিট। 30 মিনিটে 30টা প্রশ্নের উত্তর দিতে হবে। এইখানেই যত বিপত্তি, কারণ 30 থেকে তোমাকে পাইতে হবে কত? 10। 10-এর মাঝে যদি কেউ 9 পায় তাইলেও কিন্তু সে পাস করবে। এসআই টাইপের যত নাম্বারই পাক, কিছু লাভ নেই। অবজেক্টিভ 30 থেকে 10 পাইতেই হবে, যে কোনো প্রকারে। সুতরাং এই অবজেক্টিভের ব্যাপারে যতটা সম্ভব যে কোনো প্রকারে হোক তোমাকে পাস করতেই হবে। কারণ যে কোনো প্রকারে হোক, যে কথাটা বললাম, এটা হয়তো আপত্তিকর হতে পারে। এখানে সমস্যা দেখা দেয় কোন জায়গায়, যে ছেলেরা একজন আরেকজনের সাথে দেখা দিয়ে করে, একজন আরেকজনের সাথে আলাপ করে ইত্যাদি করে অনেক সময় এরকম ভুল করে যে নিজের জানা প্রশ্নের উত্তর না লিখে আর একজনের কাছ থেকে শেয়ার করে বহুল প্রশ্নের উত্তর দেওয়া বসে, যেটা পরে বাইরে আসলে ধরা পড়ে। তো এই ধরনের যাতে না হয়, অর্থাৎ এই যে সোক্রেটিসের কথাটা মনে করে এই যে গিভ এভরি ম্যান দ্য ইয়ার্স বাট ফিউ দ্য ভয়েস, সবার কথায় কান দেও কিন্তু নিজের মতটা একটু যাচাই করে নিও, যে তুমি যে অন্যের কাছে শুনতেছো সেই কথাটা কি ঠিক কিনা, এটা যাচাই করার মতো মানসিকতা যাতে সবাই থাকে। এবং যদি এটা করো তাহলে ভুল হবে না। আর অবজেক্টিভে পাস করতেই হবে। আর অবজেক্টিভটা আমরা বসিচার একটা কথা বলছেন যে যদি 30 মিনিটের বাইরে আধা মিনিটও চাও তবু দেওয়া হবে না, 10 সেকেন্ড চাইলেও সময় দেওয়া হবে না। অর্থাৎ টাইম হলে তোমার খাতাটা নিয়ে যাবে। সুতরাং সময়ের আগেই তোমাকে শেষ করতে হবে। আর আরেকটা কথা হলো যে একটা ভুল হয়ে গেছে, এটা কাইটা দেয়া আবার আরেকটা নতুন করে বৃত্ত ভরাট করলাম, এই ধরনের করলে কিছু লাভ নেই। ভুল একটাই করতে হবে, দুইটা করা যাবে না। আর 30টার মধ্যে 30টাই লিখতে হবে। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে অনেক ছাত্রছাত্রীর সময়ের অভাবে 30টার মধ্যে 25টা পর্যন্ত গেলে, 20টা পর্যন্ত গেলেই সময় শেষ হয়ে যায়। অনেকের ক্ষেত্রে দেখা যায় এরকম, ভালো ছাত্রছাত্রীর ক্ষেত্রে আগে হয়তো সবকিছু রেডি করতে করতে 10টা 12টা 15টা টাকাইতেই সময় শেষ হয়েছে। ফলে জানা জিনিসগুলো উত্তর দিতে পারে না। এই ধরনের সমস্যা যাতে না হয়, উত্তর সবগুলো লিখতে হবে। কোনো অবস্থাতেই এই ভুলটা করা যাবে না যে কিছু বাকি রয়ে গেছে, বা জানা একটা প্রশ্নের উত্তর বাকি রয়ে গেছে, বা 2টা প্রশ্নের উত্তর বাকি রয়ে গেছে, এই ধরনের যাতে না হয়। কারণ আমি একটু আগে বলছি যে 10 থেকে যদি কেউ 9 পায় তাহলেও কিন্তু হবে না। 30 থেকে 10 মাস্ট, 10 পাইতেই হবে। আর যদি কেউ ভালো রেজাল্ট করতে চাও, দ্যাট মিনস কেউ যদি ক্লাস পাইতে চাও, তাহলে তার জন্য কত দরকার? অবজেক্টিভে 30 থেকে 30 না হইলে 25-এর কম হইলে চলতো না। এ প্লাস পাইতে হইলে 25 তাকে পাইতেই হবে। 25-এর কম হইলে প্লাস পাওয়ার সম্ভাবনা একবারেই কম। আচ্ছা, যাই হোক,
তো আর অন্যান্য বিষয় যতগুলো আছে সবগুলোর মাঝে সবগুলো প্রশ্নের উত্তর দেবে। কারণ তোমাদের মধ্যে জানা আছে যে অন্যান্য বিষয়ে কত নাম্বার, 70 নাম্বার, তাই না? এই 70 নাম্বারের যদি 70 নাম্বারই আনসার করো, এর মধ্যে ক নম্বরের যে প্রশ্নটা আছে, ক নম্বরের প্রশ্নটা যদি সঠিক হয়ে যায় তাহলে বাদ বাকিগুলোর নাম্বার দেওয়া এক্সামিনারের জন্য অনেকটা সহজ হয়ে যায়। দ্যাট মিনস ক নম্বরের প্রশ্নের উত্তর যদি সঠিক হয়ে যায় তাহলে তুমি 1 থেকে 1 পাইবা। যদি 2 নম্বর খ নম্বরের প্রশ্নের উত্তরটা যদি সঠিক হয়ে যায় তাহলে 2 থেকে তোমাকে 2 না হয় 1.5 দিব। 3 নাম্বার থেকে 3 নম্বরের প্রশ্নের উত্তরের জন্য 3 থেকে হয়তো তোমাকে 2 দিবে। 4 নম্বরের প্রশ্নের উত্তরের জন্য 4 থেকে হয়তো 3 দিবে। এভাবে দেখা যাবে যে ক নম্বরের উত্তর যদি সঠিক হয়ে যায় তাইলে 4টা প্রশ্নে তোমার আছে 10 নম্বর। এই 10 নম্বর থেকে তোমার 7 নম্বর অথবা 8 নম্বর হয়ে গেছে। তার মানে এই 70 নম্বর থেকে তোমার 55-56 হয়ে যাবে। 55-56 হয়ে গেলে ওদিকে যদি 25 থাকে তাহলে তোমার কি প্লাস হয়ে যাচ্ছে না? তাইলে এইটার মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে প্রথম যে প্রশ্নটা দেখেছি কোন নাম্বার যেটা আছে জ্ঞানমূলক প্রশ্ন। এই জ্ঞানমূলক প্রশ্নের উত্তরটা যেন অবশ্যই সঠিক হয়। আর যদি সঠিক না করতে পারো, জানা না থাকে, বাকিগুলো কিন্তু উত্তর লিখতে হবে। আর উত্তর লেখার পরিসরটা একটু বলি। যেমন ভালো যারা আছো তারা ক নাম্বার প্রশ্নের উত্তর এক লাইনে বা 2 লাইনে উত্তর শেষ হয়, ঠিক আছে না? আর খ নাম্বার প্রশ্নের উত্তরটা এটা কি 2-4 সেন্টেন্স অথবা হাফ পেজ, না আরো কম, 2-4 সেন্টেন্স লাগে। আর 3 নাম্বার প্রশ্ন ঘ নাম্বার প্রশ্নের উত্তরটা লিখতে প্রায় 1 পৃষ্ঠা লেগে যায়। আর ঘ নাম্বার 4 নাম্বার প্রশ্নের উত্তরটা লিখতে প্রায় 2 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠা জায়গা। লেখার যে পরিসরটা আছে সেই পরিসরটা যাতে কোনো অবস্থাতে কই মানা যায়। পরিসর কমাবে বিপদ আছে। কারণ তুমি যত ভালো ছাত্রী হও, এখন এই যে ঘ নাম্বার প্রশ্নের উত্তর লিখতে যা যদি 1 পৃষ্ঠা লেখো, তাহলে যত ভালো ছাত্রী হও তাহলে তোমাকে ঘ নাম্বার প্রশ্নের উত্তরের জন্য 1 পৃষ্ঠা লিখতে তোমাকে 4 থেকে 4 দেওয়া যাবে না। আর ইংরেজির ব্যাপারে তো তোমাদেরকে যেসব নির্দেশনা দেওয়া অলরেডি দেওয়া আছে, ঠিক আছে? আমার কথা হলো যদি সবগুলো প্রশ্নের উত্তর দাও তাহলে ইংরেজিতে কেউ ফেল করবে না। আর যদি না দাও তাহলে ফেল করার ঝুঁকি অনেক আছে। আর যদি সবগুলো প্রশ্নের উত্তর দাও তাহলে ভালো রেজাল্ট, ভালো গ্রেডেরও একটা সুবিধা আছে। যেমন তোমাদেরকে বলা আছে, আমি অলরেডি বলেছি যে কেউ যদি 76-77 পায়, যদি রাইটিং গুলো লেখা থাকে তাহলে তাকে এক্সামিনের চেষ্টা করে 80 দেওয়ার জন্য। কেউ যদি 67-68 পায় তাহলে তাকে 70 দেওয়ার চেষ্টা করে পরবর্তী গ্রেড পাওয়ার জন্য। তো এই সুযোগটা যাতে এক্সামিনার পায়। যদি এক্সামিনার লেখা না পায় তাহলে কিন্তু তোমাকে নাম্বার দেবে না। এক্সামিনার সবসময় পজিটিভ থাকে, ছাত্রছাত্রীদের প্রতি পজিটিভ, অর্থাৎ তাকে বেশি নাম্বার কিভাবে দেওয়া যায় এইরকম থাকে। আর আরেকটা কথা হলো যে খাতার মাঝে কেউ দয়া করে আবল তাবল লেখো না। অনেক খাতা কিন্তু এরকম লেখা পাওয়া যায়, আবল তাবল, স্যার এটা আমার শেষ পরীক্ষা, আমি পরীক্ষা পাস না করতে পারলে সেই ইত্যাদি, এই ধরনের কিছু লেখা যাতে না থাকে, ঠিক আছে? আবার অনেকেই কিন্তু আছে এরকম লেখেন সৃষ্টিকর্তার নাম প্রথম বিসমিল্লাহির রহমানির রহিম লেখো, এটাও কিন্তু ঠিক না। পরীক্ষার বাইরে কিছু লেখা যাবে না। আমি গত 1 বছর আগে দোহরা সেন্টারে একটা মেয়ে পাইছিলাম এরকম, প্রত্যেকটা পরীক্ষার মাঝে সে শুরুতে যে বিসমিল্লাহির রহমানির আরবিতে লিখছে, খুব সুন্দর লেখাগুলো। কিন্তু আমি একদিন যাই হারে পরে দেখলাম যে এরকম লিখছে। পরে বললাম তুমি যেটা লিখতেছো এটা তো যুক্তিসঙ্গত না। পরে বললো স্যার আমি তো প্রথম থেকে লিখে আসছি, কোনো টিচার তো বলে নাই। যাই হোক, টিচার বলে নাই, আমি আজকে বলে গেলাম তুমি আর লিখো না। এটা কিন্তু লেখাটা যুক্তিসঙ্গত নয়, এটার জন্য তোমার ক্ষতি হতে পারে। যাই হোক, তাহলে এই ধরনের কোনো লেখা পরীক্ষার খাতা লেখা যাবে না। আর একটা কথা বলছি যে অনেক সময় কিন্তু এরকম হয় যে মাঝে পাতা গ্যাপ পড়ে যায়। গ্যাপ পড়ে যাওয়া বুঝতো, মানে একটা পাতা তুমি উল্টায় অপর পৃষ্ঠাতে চালাইছো, মাঝের পাতা বাকি রয়েছে, এটা শেষে ধরা পড়ছে। ধরাটা মাঝে পড়ে না, মাঝে পড়লে হয়তো তুমি লিখে দিতে পারতা, কিন্তু শেষে ধরা পড়ছে। শেষে যদি ধরা পড়ে
তাহলে এক টানে কাইটা দিবা, এই যে কোনা করে দেবা, বুঝো নাই? এক টানে কাইটা দিয়া পরে এই যে কোনা আমাদের পিটি হলে আমরা তোমরা বাঙালি কি অপর পৃষ্ঠায় দ্রষ্টব্য দেখছিস, অপদ্র এই কথাটা লেখো, এটা লিখে দেবা। আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, সেটা বলছিলাম যে ডিজিট চেঞ্জ করা যাবে না, ইংরেজিতে ডিজিট চেঞ্জ করা যাবে না। দ্যাট মিনস যদি রোমান সংখ্যা লেখা থাকে তাহলে রোমান সংখ্যায় লিখতে হবে, যদি এবিসিডি লেখা থাকে তাহলে এবিসিডি লিখতে হবে, যদি 1 2 দেওয়া থাকে তাহলে 1 2 লিখতে হবে, ঠিক আছে? আর কোনো সময় আগে বি পরে এ, পরে ডি, পরে বি, এইরকম ভাবে উত্তর লিখবে না। আর উত্তর লেখার সময় ডান দিকে লিখবে না, অর্থাৎ এই এ লিখলাম পরে বি লিখলাম পরে সি লিখলাম, এরকম না, নিচে নিচে সবগুলো প্রশ্নের উত্তর নিচে নিচে লিখে যাবে। আর সেটা সুবিধাটা হলো এক্সামিনারের জন্য। যাই হোক, তো আমি আমার কথা লম্বা করবো না, কারণ তোমাদের মাঝে ধৈর্যচ্যুতি করতে পারে। তো আমি এই বিদ্যালয়ে আসছি বেশি দিন নয়, কিছুদিন যাবতীয়। তারপরেও এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে যথেষ্ট অনুপ্রেরণা আমি লক্ষ্য করেছি, এবং আমি আশা করব যে এই বিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছো তারা এই বিদ্যালয়ের সুনাম, এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা অন্যান্য শিক্ষকের সুনাম, এই এলাকার সুনাম ধরে রাখার জন্য তোমরা এসএসসি পরীক্ষার্থী যারা আছে তারাই যথেষ্ট, তারাই হলো প্রধান। কারণ অন্যান্য ক্লাসে ভালো কেউ করছে বা ভালো পড়ছে বা না পড়ছে এটা কিন্তু কেউ জানে না, কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু জানাজানি হবে এই এসএসসি পরীক্ষার মাধ্যমে। তাইলে এইখানে যাতে খারাপ রেজাল্ট না হয়, দুর্নাম না হয়, তার জন্য আমরা এই অল্প সময়ের মধ্যে সাধ্যমতো চেষ্টা করেছি, হয়তো বা করতে পারি নাই, যেটুকু আশা ছিল ততটুকু করতে পারি নাই, কারণ বিভিন্ন পারিপার্শ্বিক সমস্যা ছিল। কারণ তোমাদের মধ্যে যে না পড়ার যেটা মানে মনোভাব, সেই মনোভাবটাকে দূর করা সম্ভব হয় নাই। কারণ বিগত সময়ে ছাত্রছাত্রীদের ব্রেনের মধ্যে এমন একটা চিন্তা ঢুকছে যে না হলে ভাস্করণ যায়, না হইলে ভাস্করণের চিন্তাটাই আমরাও ভোগাইছে আর তোমরা তো বলে আসি, ঠিক আছে? যাই হোক, তাহলে আমি সবার সুস্বাস্থ্য এবং তোমাদের মঙ্গল কামনা করি, আর আমার জন্য একটু দোয়া করবে, যাতে সুস্থ থাকি। আমার সাথে তো হয়তো বা এমনিতে দেখা হবে, ক্লাসরুমে আর দেখা না হবে না, ঠিক আছে না? ক্লাসরুমে আর তোমাদের সাথে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা নেই, বাইরে হয়তো বা সাক্ষাৎ হতে পারে। আর তোমাদের গার্জিয়ান যারা আছে তারা তো আমাদের পরিচিত লোক, আমার মনে হয় তোমাদের গার্জিয়ান যারা আছে কেউ পরিচিত না, প্রত্যেকটা লোকই পরিচিত। যাই হোক, তোমাদের মাধ্যমে অথবা তোমাদের গার্জিয়ানের মাধ্যমে তোমাদের সাথে যোগাযোগ হতে পারে আর সাক্ষাৎও হইতে পারে। তো সাক্ষাৎ হইলে যাতে মাথাটা নিচু না হয়ে যায়, আমার কথা বোঝো নাই? মাথাটা যাতে নিচু না হয়, তোমার মাথাও নিচু না হয়, আমরারও মাথা নিচু না হয়। তোমরা যদি ভালো রেজাল্ট করো তাহলে আমাদের মাথাটা উঁচু থাকবে, আর তোমরা ভালো রেজাল্ট করলে তোমার মাথাটা কিন্তু উঁচু থাকবে। আর যদি ভালো রেজাল্ট না হয় তাহলে আমরা দেখে কিন্তু দূরে যাবে, কাছেই থাকবে, বুঝছো? এই পরিবেশ বা পরিস্থিতি যাতে না হয় সেই কামনা দেখে সবার সুস্বাস্থ্য এবং সফলতা কামনা করে আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।